আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপারের চমৎকার ক্লাস উপহার নিয়ে। আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের স্পেশাল ফার্স্ট লেকচার উপস্থিত। আজকে আমাদের এই প্রথম ক্লাসে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের একবারে ফার্স্ট যে অধ্যায় রয়েছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই অধ্যায় দিয়ে আমাদের বায়োলজি জার্নি শুরু করতেছি ইনশাল্লাহ। তো রাত বাজে আমাদের প্রায় 11টার উপরে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা জয়েন করছো আরিফ, সুমাইয়া, বিথি এবং রিয়াজ। খুশ হলাম এত রাত জেগে ক্লাস করার জন্য। তো আসলে লেখাপড়ার পারপাসে আমাদের স্বপ্ন জয় করতে হয়। স্বপ্ন জয় করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? কষ্ট করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। একজন SMS দিয়েছে মিম আর কি, যে বায়োলজি ক্লাসও যে আমি করাচ্ছি, ও তোমাদের ব্যাচেরই উত্তেজিত ব্যাচের স্টুডেন্ট। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো যেটা বলতেছিলাম আর কি, আমাদের লাইফের পারপাসে আমরা অনেক কষ্ট করে আমাদের ভালো রেজাল্ট করতে হয়। তো দেখো আমরা যাচ্ছি আমাদের আজকের ফার্স্ট লেকচারে। তো বায়োলজির আমরা যেই বইটা ফলো করব দ্বিতীয় পত্রের জন্য সেটা সবাই জানো, হচ্ছে এই বিখ্যাত বই গাজী আজমল স্যারের বই বায়োলজি দ্বিতীয় পত্র। এই বইটা সবাই কিনবা, ওকে? হ্যাঁ, এই বইটাই হচ্ছে সারা বাংলাদেশে বায়োলজি সেকেন্ড পেপারের জন্য পড়ানো হয়ে থাকে। আর এই বইয়ের মতো সুন্দর সাজানো গোছানো বই আমি আসলে দেখি নাই। থাকতে পারে, যারা বায়োলজি পড়ায় তারা ভালো জানে কোন বইটা এই বইটার চেয়েও ভালো। আমি বায়োলজি পড়ানোর চেষ্টা করি, যতটুকু বুঝি অতটুকুই তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি। তো এই প্রেক্ষিতেই আমার কাছে ব্যক্তিগত অপিনিয়ন বলে এই বইটা কি বেস্ট মনে হয় বাজারে অন্যান্য বইয়ের তুলনায়। তো এই বইটা সবাই কিনে ফেলবা দ্রুত। জাস্ট বলবা গাজী আজমল স্যারের বই দেন, বায়োলজি দ্বিতীয় পত্র, গাজী আজমল স্যার, গাজী আজমল, মনে রাখবা গাজী আজমল, বায়োলজি সেকেন্ড পেপার বই কিনে ফেলবা। ওকে, আর বায়োলজির জন্য একটা গাইড লাগবে বা টেস্ট পেপার লাগবে বা সাপ্লিমেন্ট লাগবে, যাই বলো। যদি কেউ কিনতে চাও, অবশ্যই লাগবে, কিনতে চাইতেই হবে তোমাদের। তো তোমরা নিতে পারো নিউটন পাবলিকেশনের যে গাইড সেটা, অথবা যদি চাও যে স্যার না আমাদের বায়োলজির জন্য রয়্যাল গাইডটা ভালো লাগে, রয়্যাল গাইডও কিনতে পারো। তবে এটা ম্যান্ডেটরি না, রয়্যালই কিনতে হবে। নিউটনটাও ভালো, নিউটনটাও তোমরা কি করতে পারো, বাছাই করতে পারো। অবশ্যই গাইড লাগবে, বায়োলজি পড়তে গেলে গাইড লাগবে মাস্ট। মানে সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যতগুলো সাবজেক্ট আছে গাইড লাগবেই লাগবে, মাস্ট বি। কেন লাগবে গাইড? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন ততই আপনি শিখবেন। প্র্যাকটিস কম, শিখবেন কম, লিখতে পারবেন পরীক্ষায় কম, নাম্বার পাবেন কম। তো যত বেশি পড়বেন, তত বেশি প্র্যাকটিস করতে পারবেন, তত বেশি অভিজ্ঞতা হবে, দক্ষতা হবে, লিখতে পারবেন বেশি। এজন্যই বেশি বেশি আমাদের প্র্যাকটিস করার জন্য হলেও গাইড লাগবেই। তো সবাই কোন গাইডটা কিনবেন? বায়োলজির জন্য নিউটন কিনতে পারেন বা চাইলে রয়্যালও কিনতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। সবাই কি বুঝছেন কোন গাইড কোন বই কিনতে হবে? মন থাকবে? আরিফ, সুমাইয়া, বিথি, রিয়াজ, মন থাকবে? আমাকে জানাও। থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের মূল আলোচনা। আজকে তো আমরা পড়বো বায়োলজি সেকেন্ড পেপারের যেই অধ্যায়টা রয়েছে, ফার্স্ট যে অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস। এই যে অধ্যায়ের নাম আমরা দেখতে পাচ্ছি, এটা আমার ছোট বোনের খাতা, তো দাগানো বই দাগানো আছে আর কি। ও তোমাদের ব্যাচই, এইচএসসি 27 ব্যাচেরই উত্তেজিত ব্যাচ। তো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এখান থেকে শুরু করতেছি, চলো। তো আমরা মূলত যেই পার্ট থেকে শুরু করব সেখান থেকে তোমাদেরকে আমি স্ক্রিনের মধ্যে নিয়ে আসতেছি। এটা হচ্ছে আমাদের এই বইয়ের, এখন তো 2026 সাল, তাই না? যারা রেকর্ড ক্লাস দেখতেছেন আর কি, আপনাদের বলতেছি এই ক্লাসটা তো ইউটিউবে আপলোড হবে। তো বর্তমানে 2026 সাল চলতেছে, ক্লাস আমি রেকর্ড করতেছি, এটা ইউটিউবে আপলোড হবে। তবে বইয়ের যেই লেখাপড়া সেগুলো যত বছরই সামনে যাবে আহামরি তেমন চেঞ্জ নাই। বইয়ের টপিকগুলো হয়তো বা দুই একটা একটু এদিক সেদিক হবে,
কিন্তু বইয়ের যে মূল টপিক সেগুলো প্রতি বছরই সেম থাকে। যদি এরকম হয় কোনো কোনো বছর বায়োলজিতে নতুন কোনো একটা অধ্যায় যুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে ভিন্ন কথা, নতুন করে রেকর্ড করতে হবে আবার। কিন্তু একই ক্লাস বিগত 4-5 বছরও স্টুডেন্টরা দেখতে পারবে। ইউটিউবে অনেকগুলো ক্লাস তোমরা দেখতে পারো, সেই ক্লাসগুলো বিগত অনেক আগের, 10 বছর 15 বছর আগে এরকম হয়। কিন্তু ওই ক্লাসগুলো তোমাদের লাগবে, কারণ কি সেই লেখাপড়া কিন্তু এখনও উধাও হয়ে যায় না। সেই লেখাপড়া হয়তো মডিফাই হয়েছে, কিন্তু মেইন পার্টগুলো এখনও সব বইতেই আছে। তো এই জন্য ক্লাস আমি রেকর্ড করতেছি 2026 সালে, কিন্তু এই ক্লাসটা যেই ব্যাচে তোমরা দেখো না কেন সবার জন্যই কী হবে, সেম হবে, যতদিন না পর্যন্ত এই বইয়ের মেইন টপিক চেঞ্জ না করা হয়। তো আমাদের যে লেখাপড়াটা বর্তমানে আমরা এখন করব সেটা হচ্ছে কি সিকিউ এর উপর ডিপেন্ড করে, বেস করে সিকিউ সলভ করার জন্য। হ্যাঁ বলো বলো। আপনি কি এখানে প্রাণী শ্রেণীবিন্যাস কি মেইন টপিকগুলো আলোচনা করবেন? আসলে আমার প্রথম কাজ হচ্ছে সিকিউ সলভ, এর জন্য যেটা মেইন টপিক সিকিউ থেকে আসে সেটাই আমি আলোচনা করব। দেন আমরা সিকিউ প্র্যাকটিস করে আমরা পার্ট বাই পার্ট টপিক শেষ করব। এটা হচ্ছে আমার মূল আলোচনা। আমি আসলে বায়োলজিটা এইভাবেই মূলত প্রাথমিকভাবে শুরু করতেছি, কারণ বায়োলজিটা নিয়ে আমার এমন রিসার্চ করা, এমনভাবে নোট করা এখনও পর্যন্ত হয়নি, যার কারণে প্রাথমিকভাবে তোমাদেরকে আমি বায়োলজি এভাবেই পড়াবো, যেটা সাজেশন ভিত্তিক, যেটাকে বলা হয় সাজেশন ভিত্তিক ক্লাস। যেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট সিকিউতে আসছে সেটা আমি বুঝিয়ে দিব। এটা বই থেকেও বুঝিয়ে দিতে পারি, গাইড থেকেও বুঝিয়ে দিতে পারি, নোট করে বুঝিয়ে দিতে পারি, যেটা দিয়ে বুঝাই না কেন বুঝতে পারলেই হইল। এটা হচ্ছে মূল বিষয়। আমার মূল টার্গেট হচ্ছে তোমাদের বুঝতে পারা। এটা বই থেকেও হইতে পারে, গাইড থেকে হইতে পারে, হাতে লেখা হইতে পারে। কথা কি বুঝতে পারছো? ওকে। তো যেই পার্টটা আমরা এখন বর্তমানে বের করতেছি 3 পৃষ্ঠা, এটা 5 পৃষ্ঠা মূল বইয়ের। তো এটা হচ্ছে টপিকটার নাম তোমাদের খেয়াল রাখতে হবে সিকিউ। আমি আসলে যেটা বলছি আগে থেকেই, আমাদের এখন ক্লাসটা হবে সিকিউর উপর ডিপেন্ড করে। এমসিকিউ ক্লাস করলে কিন্তু লেখাপড়াটা টোটালি চেঞ্জ থাকতো। তো সিকিউর উপর ডিপেন্ড করে আমি যেই টপিকটা তোমাদেরকে নিয়ে আলোচনা শুরু করতেছি সেই টপিকটার নাম হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। এই টপিকটা অনেক বড়, এখানে অনেক কিছু আছে। তো সিকিউর জন্য যেইগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট মূল ফোকাস পয়েন্ট সেগুলো আমরা প্রাথমিকভাবে আলোচনা করব, দেন স্টেপ বাই স্টেপ আমরা বাকিগুলো আলোচনা করে দিব টপিক শেষ। আমাদের আসলে প্রতিটা সাবজেক্ট এভাবে টপিক ওয়াইজ পড়তে হবে এবং লগে আমাদের সিকিউ সলভ করতে হবে, আদারওয়াইজ আমাদের সেই লেখাপড়াটা কমপ্লিট হবে না। টপিকটার নাম খেয়াল রাখবা, এটা সিকিউতে স্পেশাল টপিক, সিকিউতে আসার টপিক প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমি যে পড়াবো প্রমাণ দেখাবো যে আমার এই পড়াটা কাজে লাগছে কোথায়। একটু পরে দেখবা বোর্ড পরীক্ষার প্রশ্ন এখান থেকে আসছে, এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে, দেখলেই তুমি মজা পাবা বা ওয়াও হবা যে আসলে তো এই টপিকটা যে পড়ছি কাজে লাগছে। হুদাহুদি পড়ি নেই, সময় নষ্ট করি নেই, পড়া বগর করে করি নেই, সময় লাগছে কাজে। এটা আমি দেখবো, একটু পরে প্রমাণ দেখাবো, বুঝতে পারবা। শুরু করি। টপিকটার নাম দেখতে পাচ্ছ সবাই, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। এর মানে কি? আমরা জানি আমাদের পৃথিবীতে কোটি প্রাণী রয়েছে। তো সবগুলো প্রাণীর চারিত্রিক গঠন, চলাফেরা, খাদ্যাভ্যাস, বাসস্থান একরকম নয়, এক একটার এক এক রকম। তো এই যে প্রাণীগুলোকে এই যে বিভিন্ন শ্রেণীতে যে বিভক্ত করা হয়, এটা হচ্ছে কি শ্রেণীবিন্যাস। ক্লাস 9-10 উপরে আসি। প্রাণীর আচরণগত যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, এর উপর ভিত্তি করে প্রাণীকে বিভিন্ন যে সেক্টরে ভাগ করা হয়, এটাকে মূলত বলা হয় শ্রেণীবিন্যাস। আর প্রাণীর শ্রেণীবিন্যাস করার জন্য মূলত আমাকে 1 থেকে 16 এই পর্যন্ত আবিষ্কার করা হয়েছে। 1 থেকে 16 এই আইটেমগুলোকে লক্ষ্য করে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। আমি আবারও বললাম এ কথাটা, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি বলতে বোঝায় একটা প্রাণীকে কোন শ্রেণীতে রাখবে এটা বের করার জন্যই এই 1 থেকে 16টা আইটেম যাচাই বাছাই গবেষণা করে দেন ওই প্রাণীটাকে নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সাজানো হয়। আর এই জন্য এই 16টা আইটেম মিলেই আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি রচিত হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে একটা প্রাণীর শ্রেণীবিন্যাস করার জন্য এই 16টা আইটেম প্রয়োজন হয়, আর এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো যা বললাম? ওকে, রেসপন্স করতে হবে সবাইকে দ্রুত, যেহেতু ক্লাস করতেছেন মনোযোগ থাকতে হবে ক্লাসে সম্পূর্ণ।
এখন এই জায়গার মধ্যে 1 থেকে 16টা আমরা একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু কথা উপরে বলছে, যেমন পড়ি, প্রত্যেক প্রাণীরই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ রয়েছে। এসব বৈশিষ্ট্য আকার, গঠন, দৈহিক প্রতিসাম্য, দেহের খণ্ডজ্ঞান, দেহগহ্বর, লিঙ্গ, জীবনচক্র প্রভৃতির মাধ্যমে প্রকাশিত হয়। শ্রেণীবিন্যাসের প্রয়োজনে প্রাণীদের এসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রধান ভিত্তিগুলো নিচে বলা হল। আমি এখন শুরু করি। 1 নাম্বার, মুখস্থ করতে হবে। বলি বাচ্চারা, এগুলো মুখস্থ রাখবেন। 1 থেকে 16টা মুখস্থ করতে হবে, সিকিউতে খুবই ইম্পর্টেন্ট টপিক। 1 নাম্বার দেহের আকার, 2 নাম্বার সংগঠন ক্রমমাত্রা, 3 নাম্বার জীবন পদ্ধতি, 4 নাম্বার ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ, 5 নাম্বার ভ্রূণস্তর, 6 নাম্বার প্রতিসাম্য, 7 নাম্বার খণ্ডকায়ন, 8 নাম্বার অঞ্চলায়ন, 9 নাম্বার উপাঙ্গ, 10 নাম্বার প্রান্তিকতা, 11 নাম্বার তল, 12 নাম্বার সিলোম, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, 13 নাম্বার সংবহনতন্ত্র, 14 নাম্বার কঙ্কাল, 15 নাম্বার সবচেয়ে ইম্পর্ট্যান্ট নটোকর্ড, 16 নাম্বার পৌষ্টিক নালী। এখন কথা হচ্ছে যে স্যার বা ভাই, আপনি তো বগর বগর করতে করতে পড়ায় গেলেন, আমরা তো এগুলো কিছুই বুঝি নাই। 1 থেকে 16 যে বলছেন, এগুলো কি? এগুলো বোঝার জন্য আমাদের এই জায়গার মধ্যে নিচে বিস্তারিত আলোচনা দেওয়া আছে, প্রত্যেকের বইতে লেখা আছে, এগুলো আমাদের জানতে হবে, পড়তে হবে। কিন্তু বর্তমান এই মুহূর্তে আমি এইক্ষণ এগুলো সব বিস্তারিত আলোচনা করব না। যেটা আমার সিকিউতে আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেটা আগে আলোচনা করব, দেন বাকিগুলো আমি তোমাদের বুঝা দিব, ব্যাস, এই টপিক শেষ। তো প্রাথমিকভাবে তোমাদেরকে এখান থেকে কি পড়তে হবে? এই 1 থেকে 16টা মুখস্থ করে না দেখে লিখতে হবে। তো আগামীকালকের বাড়ি কাজটাই থাকবে, এই বক্সের 1 থেকে 16টা মুখস্থ করে না দেখে লিখে আমাকে ছবি তুলে পাঠাবা। আপাতত আমি তোমাদেরকে জাস্ট পড়াই এখন যে অংশটা লাগবে। আফিফা আয়াত জয়েন করছো, থ্যাংক ইউ। সবাই কি এতটুকু কথা বুঝতে পেরেছো যতটুকু আমি আলোচনা শেষ করলাম এই মুহূর্তে? থ্যাংক ইউ। তাহলে এবার চলেন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন পার্ট। আমরা এখন প্রথমত এই 1 থেকে 16টার মধ্যে আমরা এইখান থেকে শুরু করব, নটোকর্ড থেকে পড়া শুরু করব। চলো আমরা স্টার্ট করি। এই নটোকর্ড কিন্তু আমাদের আলাদা একটা আলোচনায় আছে, যেটা আমরা এই অধ্যায়ের লাস্ট অংশে খুঁজে পাবো। কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসে বা কর্ডাটা পর্বের যখন আমরা টপিকটা পড়ব, তখন এই নটোকর্ড খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর এখান থেকে প্রচুর সিকিউ প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষায়। এই টপিকটা পড়ার সময় ফুল মনোযোগ বইয়ের মধ্যে রাখতে হবে। নটোকর্ড প্রথমে সংজ্ঞা মুখস্থ করবেন। মেসোডার্ম, বলো তো, 12 পৃষ্ঠা 12। নটোকর্ড মেসোডার্ম থেকে উদ্ভূত, কোষ দিয়ে গঠিত, ভ্রূণ অবস্থায় বা আজীবন, দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত, কিছুটা নমনীয়, স্থিতিস্থাপক, ছিদ্রযুক্ত দণ্ডর নাম নটোকর্ড। যেই নটোকর্ড দেখতেছো তোমরা এই মুহূর্তে চিত্রটা, এখন নটোকর্ডের সংজ্ঞাটা মুখস্থ করার পর কি কি মনে রাখবা? জাস্ট মনে রাখবা, দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত। আর এই নটোকর্ড যেটা, এটা কিন্তু মাঝখান দিয়ে ছিদ্রযুক্ত, এই যে ছিদ্রযুক্ত বা ফাঁপা, এটাকে বলা হয় ছিদ্রযুক্ত বা ফাঁপা, নিরেট, যেটাকে বলা হয় নিরেট তল আর কি, জাস্ট খেয়াল রাখবা, ছিদ্রযুক্ত। এরপরে আমাদের যাবা পড়তে হবে নটোকর্ড এর যেই প্রকারভেদ। নটোকর্ডের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে 2টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় নন কর্ডেড প্রাণী, আর একটাকে বলা হয় কর্ডেড প্রাণী। বলতো মানুষ কোন অংশের, মানে মানুষ কোন অংশের, এই নন কর্ডেড নাকি কর্ডেড, কোন অংশে বলতো? আমরা ভেরি গুড, এই তো মনে আছে, কর্ডেড। ওকে, নন কর্ডেটের সংজ্ঞা মুখস্থ করবেন উদাহরণ সহ। যেসব প্রাণীর দেহে নটোকর্ড থাকে না তাদেরকে নন কর্ডেড বলে, যেমন পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী। এই পরিফেরা কি, একাইনোডার্মাটা কি, এগুলো হচ্ছে এক একটা পর্বের নাম, এগুলো পরে বুঝবো, আপাতত মুখস্থ করবা।
এর উদাহরণ হচ্ছে হাইড্রা। হাইড্রা আবার কি জিনিস এটাও আছে, হাইড্রা নিয়ে কিন্তু আলাদা অধ্যায় আছে। হাইড্রা থেকে প্রতি বছর সিকিউ আসে, এটা কমন। হাইড্রা ইলিশ মাছ না? কি বললা আরি? ভাইয়া হাইড্রা ইলিশ মাছের না? হ্যাঁ, হাইড্রা ইলিশ মাছ, ইলিশ মাছ না তো, রুই মাছ, বুঝছো? হাইড্রা আর হচ্ছে রুই মাছ, ঘাস ফড়িং, এই তিনটা অংশ মিলে আমার ওই অধ্যায়টা, বুঝছো? আচ্ছা দেখো, মনোযোগ দাও। তো হাইড্রার এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, হাইড্রা ভালগিরিস। তারপর হচ্ছে আরশোলা, বৈজ্ঞানিক নাম মনে রাখবা। আপেল, শামুক, সমুদ্র ইত্যাদি। মূল কথা হচ্ছে সংজ্ঞা মুখস্থ করবা আর হচ্ছে উদাহরণ মুখস্থ করবা, শেষ। এরপর আসবো কর্ডেট। যেসব প্রাণীর দেহে নটগাট থাকে তাদেরকে কর্ডেট প্রাণী বলে। করডা পর্বের সকল প্রাণী এই বিভাগে অন্তর্ভুক্ত, মানে নটকার্ড যাদের দেহেই থাকবে তারা হচ্ছে কি কর্ডেট প্রাণী। আর নটকার্ডের অবস্থার উপর ভিত্তি করে করডা পর্বকে আবার 3 উপপর্গে ভাগ করা হয়। এইটা খুব ইম্পর্টেন্ট, মানে এখানে যা যা আছে সব মুখস্থ রাখবা ডাইরেক্ট। প্রথমে যে নটকার্ড কাকে বলে, নটকার্ডের ভিত্তিতে কয়টা অংশ, নন কর্ডেট, কর্ডেট, নন কর্ডেট কাকে বলে উদাহরণ সহ, কর্ডেট কাকে বলে উদাহরণ সহ, কর্ডেটের মধ্যে কয়টা ভাগ পাওয়া যায় উদাহরণ সহ, সব মুখস্থ করবা। তো এগুলো সব সিকিউতে আসে, বিশেষ করে খতে বেশি ইম্পর্টেন্ট, গতে সবচেয়ে ইম্পর্টেন্ট। কর্ডেট 3 প্রকার, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই 3টার সংজ্ঞা প্লাস উদাহরণ মুখস্থ করতেই হবে, লাগবে, খুবই ইম্পর্টেন্ট, বলতেছি বারবার। চলেন আমরা শুরু করি। প্রথম হচ্ছে ইউরোকর্ডাটা। এদের নটোকর্ড লেজ অঞ্চলে শুধুমাত্র লার্ভা দশায় থাকে। লার্ভা মানে যখন ডিম ফুটে বাচ্চাটা বের হবে তখন লার্ভা দশায়। উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। ক্লাসগুলো ক্লাস 8-এ ছিল, আচ্ছা এগুলো, হ্যাঁ এগুলো 8-এ ছিল, 7-এ 6-এ মানে ছিল, একবারে আমাদের মাধ্যমিক পর্যায় থেকে শুরু করেছিল, কিন্তু তারপর আমরা কিন্তু এগুলো ভালো করে পড়ি নাই হয়তো বা, তাই এটা অনেকে ভুলে গেছি। ওকে, আর যদি মনে থাকে তো ভালো, হ্যাঁ মনে থাকে তো ভালোই, তো তোমাদের কষ্ট কম হবে। 2 নাম্বার সেফালোকর্ডাটা। এদের নটোকার্ড মস্তকের, ওকে থ্যাংক ইউ সুমায়া, বলছো মনে আছে, চমৎকার, তাই তো ভালোই, বায়োলজিতে তুমি ভালো। আরিকের মনে আছে? আরিকের মনে আছে? ওকে, তাই তো ভালো। আচ্ছা বা মনে থাকলে ভালো, মনে থাকলে পড়তে ইজি হবে, প্যারা নাই, চিল। তো দেখো সেফালোকর্ডা, এদের নটোকার্ড মস্তিষ্কের শেষ প্রান্ত থেকে পুচ্ছ অঞ্চল পর্যন্ত সারা জীবন অবস্থান করে। এই পুচ্ছ অঞ্চলটা হইতে পারে একবার পিছন অংশ, এটা হইতে পারে। উদাহরণ হচ্ছে কি ব্রাঙ্কিওস্টোমা, মনে রাখবা উদাহরণসহ। আর সর্বশেষ হচ্ছে ভার্টিব্রাটা। এদের নটোকার্ড পূর্ণাঙ্গ দশায় মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। উদাহরণ হচ্ছে ল্যাবিওরহিতা, রুই মাছ, কোনো ব্যাং, বাঘ। এখন বলো মানুষ, আমরা কোন অংশে অবস্থান করতেছি? ভেরি গুড, চমৎকার সুমায়া, দুর্দান্ত তো দিয়েছ, ভার্টিব্রাটা। অথই জয়েন করছো, থ্যাংক ইউ। তবে অথই প্রায় আধা ঘন্টার কাছাকাছি প্রায় চলতেছে, দেরি হয়েছে একটু, সমস্যা নাই। ক্লাসটার রেকর্ড যদি আমাদের এই 40 মিনিটে পুরোটা শেষ করতে নাও পারি, পরবর্তী একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, যেহেতু আজকে আমাদের ফার্স্ট লেকচার, তো একটু আমাদের বেশি পড়তে হবে। বায়োলজি সপ্তাহে 1 দিন ক্লাস, তো এই জন্য একটু লং টাইম না পড়লে বায়োলজিতে এগিয়ে থাকা কষ্টকর। বাকি সাবজেক্টগুলো সপ্তাহে 2 দিন ক্লাস, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কিন্তু বায়োলজি সপ্তাহে 1 দিন ক্লাস, তো এই জন্য বায়োলজির টাইমটা একটু বেশি দেওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে একটু আমি ব্যস্ত আছি এই মুহূর্তে, আমার ভার্সিটির লেখাপড়াও আছে, প্লাস হচ্ছে গিয়ে আমি যে অফলাইনে পড়াই, বাচ্চাদের পরীক্ষা চলতেছে, অর্ধবার্ষিক, কারো টেস্ট পরীক্ষা, তো এই জন্য বেশি ব্যস্ত থাকার কারণে আমি এই পুরো জার্নিটায় প্রচণ্ড চাপে আছি, অফলাইনে অনলাইনে মিলে। তারপর আমি তোমাদের ক্লাস চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আর এখন থেকে তোমাদের ক্লাসগুলো স্পেশাল হচ্ছে, বিগত কয়েকটা দিন থেকে তোমরা খেয়াল করতেছো। আর এই মাসটা তো আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান মাস, 2024 সালে যেই আমাদের স্বাধীন বাংলাদেশ 2-এর জন্য স্বপ্ন দেখা শুরু হয়েছে, এই সেই জুলাই মাস। আজকে কিন্তু আমাদের 3 তারিখ জুলাই মাসের, হ্যাঁ 3রা জুলাই 2026 ফেব্রুয়ারি, রাত 11:33।
তো বাচ্চাদের নিয়ে ক্লাস করতেছি, বাচ্চারা অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, অনেক কষ্টে ওরা জেগে আছে শিখার জন্যই। তো দয়া করি তোমাদের এই স্বপ্নটা সত্যি হোক, এভাবেই তোমরা স্বপ্ন দেখে যাও সবসময়, এবং চেষ্টা করবা এই যে তোমাদের যে পরিশ্রম করতেছি এই পরিশ্রমটা সঠিক মূল্যায়ন করতে ইনশাল্লাহ। তাহলে আমরা কিন্তু এই টপিকটা কমপ্লিট করে ফেললাম, পড়ে ফেললাম। তো এখন আমাদের করণীয় কি? প্রমাণ দেখতে হবে। আমি তোমাদের এতক্ষণ বক বক করে পড়াইলাম, বুঝাইলাম, শিখাইলাম, এগুলো যে আসলেই আমাদের কাজে লাগছে এটা তোমাকে দেখাইতে তো হবে। না দেখাইলে তুমি তো শান্ত হবা না, মনে তোমার প্রশান্তি আসবে না যে স্যার এত বগর বগর করে এটা শিখাইলো, ওটা শিখাইলো, এটা মুখস্থ করবা, ওটা মুখস্থ করবা, এই উদাহরণ এই উদাহরণ, এত বক বক করছে কি কারণে? দেখি তার কথাগুলো সত্যি নাকি মিথ্যা। এবার তোমাদের আমি প্রমাণ দেখাবো। এই যে আমরা যা যা পড়ছি এই পর্যন্ত, সেইগুলো থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে আসছে নাকি আসে নাই। চলো আমরা প্রমাণ খোঁজা শুরু করি। প্রমাণ খুঁজতে গেলে কি লাগবে? গাইড লাগবে, টেস্ট পেপার লাগবে, সাপ্লিমেন্ট লাগবে। চলো দেখি আমাদের এই টপিক থেকে বিগত বছরের কোনো না কোনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে নাকি আসে নাই। যদি আসে তাহলে আমাদের এতদিন বা এত সময় লাগিয়ে বগর বগর করাটা সার্থক হবে। যদি না আসে হুদাই বগর বগর করছি। চলো লেটস স্টার্ট। আমরা তাহলে শুরু করি, দেখি আমাদের এই টপিক থেকে বিগত বছরের কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন আসছে কি আসে নাই। দেখি তো মিলে কিনা, প্রমাণটা আসে কিনা, প্রমাণটার সাথে আমরা একমত হতে পারি কিনা আমরা একটু লক্ষ্য করি। তোমাদের সামনে বর্তমানে আমি যে প্রশ্নটা নিয়ে এসেছি এটা ঢাকা বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। একটু ভালো করে উদ্দীপকটার দিকে খেয়াল করো। সবার এখানে স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কি আমাকে জানাতে হবে। দেখতে পাচ্ছ? ওকে, আমাদের প্রথম কাজ কি? বায়োলজির একটা প্রশ্ন যখন তুমি সামনে দেখতে পাবা, প্রথম কাজ কি? উদ্দীপকটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। উদ্দীপকটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। যদি বায়োলজির উদ্দীপকটা চিত্র দিয়ে আসে, চিত্রর দিকে ভালো করে নজর দিয়ে দেখবা। আমি আরো বললাম, হ্যাঁ বলো বলো বলো। কোন নাম্বারটা মানুষের কথা বলছে না? কোন নাম্বারটা? কোন নাম্বার প্রশ্নটা? ক রক্ত কো রক্ত মানুষ খ নাম্বার না ঘোড়ার গো? ঘোড়ার গো। উষ্ণ রক্ত বলতে আচ্ছা, মানে এটা কোনটা বলছে? কোনটা? এটা মানুষ না তো? উষ্ণ রক্ত কি না, উষ্ণ রক্ত হচ্ছে তোমার পাখি 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 পাখি, বুঝছো? পাখি জাতীয় অংশ, পাখিদের বিষয়টা বলছি। ওকে, উষ্ণ রক্ত, মানুষের না। আচ্ছা, এবার আমি যাই, আমরা আলোচনা শুরু করি। যেটা বলতেছিলাম, বায়োলজির একটা প্রশ্ন পড়তে গেলে আমাদের উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। আর উদ্দীপক যদি চিত্র দিয়ে আসে তাহলে তো মাথাই নষ্ট আমাদের, নাকি? চিত্রই আসতে পারে উদ্দীপকে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে চিত্রটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। যদিও প্রশ্নটা একটু তোমাদের অন্যরকম লাগতেছে, একটু মাঝখান দিয়ে দাগ দাগ, তো বুঝতে সমস্যা হচ্ছে। আমি একটু পড়তেছি, প্রশ্ন পড়ি আগে, উদ্দীপক পড়ি। বিশাল প্রাণী জগৎকে তাদের জীবনে পৃষ্ঠীয় নিরেট একটি বিশেষ গঠনের উপস্থিতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এইবার এই লাইনটা পড়ে তুমি কি বুঝছো একটু আমাকে বলো। শ্রেণীবিন্যাসের কর্ডাটা পড়বো। আচ্ছা, শ্রেণীবিন্যাসের যে আমার ভিত্তি রয়েছে এর মধ্যে 1 থেকে 16টা রয়েছে, এর মধ্যে কোন টপিকটার সাথে এই লাইনটার মিল রয়েছে? বলো তো। একজন বলছে কর্ডাটা পর্ব। আসলে আমি এখানে পর্বর কথা বলি নাই, যদিও বলছো কাছাকাছি উত্তর গেছে। আমার এক্সামে নাই এটা। আচ্ছা বলি, শোনো, এখন কথা হচ্ছে আমরা তো লেখাপড়া করতেছি ধারাবাহিক একবারে ফ্লো অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত। এখন পরীক্ষায় কার আসলো কার আসলো না এটা আসলে দেখতে গেলে তো মনে করো অধ্যায়গুলো আমার ওরকমভাবে শেষ করা হবে না। আমি আসলে কলেজের সিলেবাস মতো বর্তমানে এই মুহূর্তে পড়াতে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে এক একজনের কলেজের সিলেবাস এক এক রকম, এক একটা অধ্যায়। তো আমি শুরু থেকেই যাচ্ছি। তো আসলে একটা বিষয় খেয়াল রাখবা,
তোমরা যারা কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা নিবা, কিন্তু কলেজের প্রিপারেশনটা তোমার অফলাইন কোচিং, প্রাইভেট ব্যাচ, সেখানের সাথে তুমি তাল মিলিয়ে পড়বা। কিন্তু অনলাইনে যখন তুমি পড়ো, অনলাইনে তুমি কোর্স করো অথবা প্রাইভেট পড়ো অথবা যার কাছেই পড়ো, অনলাইনে পড়তে গেলে হয়তোবা কলেজের সিলেবাস মতো সবাইকে পড়ানো সম্ভব না, যদি একটা ব্যাচে স্টুডেন্টরা পড়ে। যেমন আমার এখানে তোমরা পড়তেছো কয়েকজন, মাশাল্লাহ। তো এখানে আমি কিন্তু সবার কলেজ সিলেবাস মেনটেন করে পড়াতে পারবো না। কেন? এক একজনের কলেজের সিলেবাস এক এক রকম। যদি এরকম হইতো আমি তোমাকে একা পড়াচ্ছি, সিঙ্গেল পড়াচ্ছি, তাহলে তোমার সিলেবাস মধ্যে পড়াতে পারতাম। যেহেতু তোমাকে আমি একা পড়াচ্ছি না, এখানে আরও 10 জন, 15 জন, 20 জন বা আরও অনেকে আছে, তো সবার দিক চিন্তা করে পড়াতে হবে। এই জন্য আমি কারো কলেজের সিলেবাস মেনটেন করি না, আমি মেনটেন করি এইচএসসি ফোকাস। অর্থাৎ এইচএসসিতে যে অধ্যায়টা থেকে বেশি প্রশ্ন হয়, এইচএসসিতে আসার মতো যে অধ্যায়টা, সে অধ্যায় দিয়ে আমি শুরু করি এবং চেষ্টা করি শুরু থেকেই একবার পড়াতে। আমার কথা কি সবাই বুঝতে পারছো? আসলে আমাদের দিন শেষে কিন্তু একটাই রেজাল্টের অপেক্ষা থাকতে হয়, এইচএসসি এক্সাম। তো এইচএসসি এক্সামে কিন্তু কোনো সিলেবাস নাই, সম্পূর্ণ বই। এখন কেউ হয়তো বা একদিন আগে একটা অধ্যায় পড়লো, একদিন পরে হয়তো বা কেউ পড়লো, এটা নিয়ে ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমাদের পড়তে তো হবে। এরকম না যে এই অধ্যায়টা আমাদের এইচএসসি সিলেবাসে আসবে না, এরকম তো না। অবশ্যই আমাদের সিলেবাসটা আছে এইচএসসি সিলেবাসের মধ্যে, এই জন্য আমাদের পড়তে হবে। একদিন আগে পড়লেও ক্ষতি নাই, পরে পড়লেও ক্ষতি নেই, পড়তে তো হবে, পড়ে ফেলি। ওকে, তো যাই হোক, আমি আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। খেয়াল করো, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট অংশে। জাস্ট খেয়াল করো, লাইনটার দিকে তাকাও। বলতেছে কি যে প্রাণীজগতে তাদের জীবনে পৃষ্ঠীয় নিরেট একটি বিশেষ গঠনের উপস্থিতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এখন এই জায়গায় দেখো লেখা আছে কি পৃষ্ঠদেশ। হ্যাঁ, অল বোর্ডে সেম কোশ্চেন হচ্ছে এবছর। এইচএসসি 26 যারা পরীক্ষা দিচ্ছে এবছর, ওদের অল বোর্ডই সেম কোশ্চেন হচ্ছে, তোমাদেরও সকল বোর্ডই সেম কোশ্চেন হবে ইনশাল্লাহ। দেখো, তো এখন বলতেছে পৃষ্ঠীয় এবং বলতেছে নিরেট মানে কি? নিরেট, আমি মনে হয় একটা অংশ বলতে তোমাদের ভুলে গিয়েছিলাম। নিরেট একটা হচ্ছে কি ফাঁপা গোলক, একটা হচ্ছে নিরেট গোলক। হ্যাঁ, ফাঁপা গোলক, নিরেট গোলক। ফাঁপা গোলক হচ্ছে যেখানে পুরোটাই ফাঁকা, নিচে কিছু নাই, ভিতরে কিছু নাই। আর নিরেট গোলক মানে হচ্ছে গিয়ে আমাদের যে গোলক নিক্ষেপ করে না, লোহার বল যেগুলো থাকে শক্ত, অনেক পুরুত্ব, সেগুলো নিরেট। তো আসলে এইখানে যে বিষয়টার সাথে কথা বলছে, এটা আসলে আমাদের পৃষ্ঠীয় নিরেট একটি বিশেষ গঠন। অর্থাৎ এটাকে আমাদের বলতেছে শ্রেণীবিন্যাসে যে 1 থেকে 16টা পয়েন্ট, এর মধ্যে একটা অংশ, যেটা অনেকে বলছে করডাটা পর্বে। আসলে করডাটা পর্বের যেই টার্মটার সাথে করডাটা পর্বের পার্থক্য হয়, সেই টার্মটার নাম কি? করডাটা আর নন করডাটার মধ্যে পার্থক্য করে যে টার্মটা, যে শব্দটা, সেই শব্দটার নাম কি? আমার কথা হয়তো বুঝতে পারো নাই তোমরা। আমার প্রশ্ন হচ্ছে, করডাটা পর্ব আর হচ্ছে নন করডাটা পর্ব, এর মধ্যে পার্থক্য করবে একটা শব্দ, এই শব্দটার নাম কি? আমরা কিন্তু একটু বই থেকে পড়ছি। আফিফা, আরিফ, রিয়াজ, সুমাইয়া, বিথি, বলো তো শব্দটার নাম কি? যেই শব্দটা থাকলে সেটা করডা পর্বের হয়, না থাকলে হয় না। আর বলো তো, আবার বলো। ভেরি গুড, নটোকর্ড। আসলে এটা হবে নটোকর্ড। তোমরা হয়তো এটা গেস করতে পারতেছো না। যাই হোক, আমি একটু প্রশ্ন পড়ি, এটা হবে কি নটোকর্ড, এটা খেয়াল রাখতে হবে। গহন প্রশ্ন উত্তর করতে হবে। উদ্দীপকে উল্লিখিত ভিত্তি ছাড়া প্রাণীর শ্রেণীবিন্যাসে আরও ভিত্তি ব্যবহার করা হয়েছে, বিশ্লেষণ করো। উদ্দীপকে যেই ভিত্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে নটোকর্ড একটা ভিত্তি। 1 থেকে 16 পর্যন্ত ভিত্তি পড়ছি, এর মধ্যে নটোকর্ড একটা ভিত্তি। এই ভিত্তির কথাই বলছে, এটাও দিয়ে বুঝতে হবে, পৃষ্ঠীয় নিরেট এই কথাটা দ্বারা বুঝতে হবে। ঠিক আছে? দেখো, তাদের জীবনে, মানে তাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে পাওয়া যায় এই তাদের জীবনে পৃষ্ঠীয় নিরেট, এই কথাটা মানে বুঝতে হবে নটোকর্ড বলতেছে, এটা কিন্তু বুঝতে হবে। এটা যদি না বুঝো উত্তর লিখতে পারবা না, একটা উত্তরের জায়গায় একটা উত্তর লিখবা। প্রথম তো একটু কষ্ট হবে, বুঝতে পারবে আস্তে আস্তে। তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে কি নটোকর্ড। আমাদের বলছে ভিত্তি,
ভিত্তি রচনা করে শ্রেণীবিন্যাস হয় উপস্থিতির উপর ভিত্তি করে। তো এখানে গহনঙে বলছে উদ্দীপকের উল্লেখিত যে ভিত্তি সেটা বাদ দিয়ে, উল্লেখিত ভিত্তির নাম নটকট। তো নটকট বাদ দিলে প্রাণীর শ্রেণীবিন্যাসে কিন্তু আরও অনেকগুলো ভিত্তি ব্যবহার করা হয়, 1 থেকে 16টা ভিত্তি ব্যবহার করে, এর মধ্যে নটকট একটা। ঠিক আছে, তো এই নটকটটা যদি বাদ দেই তাহলে আরও তো 15টা ভিত্তি থাকে, সেগুলো আমাদের ব্যবহার করা যায় শ্রেণীবিন্যাসে। তো এটা আমার ব্যাখ্যা করতে হবে। তো আমরা লিখব কি, প্রথমে লিখে দিব যে উদ্দীপকে উল্লিখিত, দেখো উদ্দীপকে উল্লিখিত পৃষ্ঠীয় নিরেট একটি বিশেষ গঠন বলতে মূলত নটকটকে বোঝানো হয়েছে। এখন এই লাইনটা তুমি ভালো করে বই থেকে পড়লেই বুঝতে পারবা কেন নটকট বোঝানো হয়েছে, একটু পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন বলবো কি, নটকটের উপস্থিতি ভিত্তিতে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে, অর্থাৎ নটকটের উপস্থিতির ভিত্তিতে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যে করা হয় এটা বলা হয়েছে। তো এটা ছাড়া নটকট ব্যতীত প্রাণীর শ্রেণীবিন্যাসে আরও বিভিন্ন ধরনের ভিত্তি ব্যবহার করা হয়েছে। মানে নটকট দিয়ে একটা আমাদের শ্রেণীবিন্যাস করে, আর নটকট ছাড়াও শ্রেণীবিন্যাস করা যায়। এখন নটকট ছাড়া প্রাণীর শ্রেণীবিন্যাস করতে গেলে আমরা আর কোন কোন ভিত্তিগুলো ব্যবহার করব বা কোন কোন উপাদানগুলো ব্যবহার করব, নিচে তা বিশ্লেষণ করা হলো। সবাই কি এতটুকু কথা বুঝতে পেরেছ? মানে নটকট ছাড়া আর কি কি ব্যবহার করব শ্রেণীবিন্যাস করতে। আচ্ছা, এরপরে বলতেছে যে কিছু সুস্পষ্ট ও অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবদ্ধ করা হয়। একটু বাড়াই লিখলাম আর কি, যেসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে প্রাণী শ্রেণীবিন্যাস করা হয় সেসব বৈশিষ্ট্যই প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে বিবেচিত। মানে একটু বাড়াই লিখছি আর কি, গহন প্রশ্ন যেহেতু বড় করে লিখতে হবে। এবার লিখবা প্রাণী শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তিগুলো, যেখানে নটকট থাকবে না, নটকট ছাড়া আমাকে লিখতে হবে। এইবার দেখো, তাহলে আমাদের এখানে 1 থেকে 10 পর্যন্ত লিখছে, চাইলে আমরা 15 পর্যন্ত লিখতে পারি। দেখো আমরা জানি মোট 16টা আছে, এর মধ্যে নটকট একটা, নটকট বাদ দিয়ে লিখতে হবে বাকি 15টা। তো এখন লিখব নটকট ছাড়া বাকি যেই 15টা রয়েছে এর মধ্যে 10টা 11টা লিখছে। সংগঠন মাত্রা, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, দেহ, অক্ষ ও তল। বইতে লেখা ছিল শুধু তল, এই তলের আগে দেহ অক্ষ আছে একই। সিলম, ক্লিভেজ ও পরিস্ফুটন, ভ্রূণীয় স্তর এবং সর্বশেষে লিখছে মেরুদণ্ড। যদিও মেরুদণ্ডটা আমাদের নাই, নটকট আছে। তোমরা বই থেকে যে পড়ছো না, বই থেকে যে অংশটা পড়ছো এই 1 থেকে 16 এর মধ্যে নটকটটা বাদ দিয়ে বাকি 15টা লিখে দিবা, তাহলে আমাদের পরিপূর্ণ গহন উত্তর শেষ হয়ে যাবে। সবাইকে বলতেছি, দেখো তো পরিপূর্ণ উত্তরটা বুঝতে পেরেছো কিনা ভালো করে আমাকে জানাও। আসলে এই প্রশ্নটা ধরতে পারাটা কষ্টকর, বায়োলজিতে কিছু কিছু টার্ম থাকে যেগুলো ধরতে পারা একটু কষ্টকর, যার কারণে আমাদের একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো এখানে তো আমাদের দেওয়া আছে 11টা, তো আমরা এই 11টা না লিখে আমরা 15টা লিখে দিব। আমরা যে বই থেকে তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম সেই অংশটা একটু বের করতেছি, এই অংশটা একটু দেখো আবার, তাহলে তোমাদের আর একটু মনে পড়বে। এই যে আমরা তো মূলত লিখবো হ্যাঁ, আমরা তো মোটামুটি লিখবো 15টা। জাস্ট আমরা কি লিখবো, এখানে আমাদের যে নটকট বাকি আছে দিছিল এটা বাদ দিয়ে তুমি জাস্ট 1 থেকে 16 পর্যন্ত লিখে দিবা নটকট বাদ দিয়ে, কারণ বলছে নটকট বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো লিখতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের বায়োলজি পড়ার সিস্টেম। এভাবে প্রত্যেকটা টপিক পড়বেন, সেই টপিক থেকে বিগত বছরে কোনো প্রশ্ন আসছে কিনা প্রমাণ দেখবেন। যদি আসে তাহলে সেই টপিকটা আগে পড়বেন, যদি না আসে সেই টপিকটা পরে পড়বেন। এইভাবে প্রত্যেকটা টপিক পড়তে পড়তেই পুরো বইটা শেষ হয়ে যাবে সিকিউর জন্য। আর MCQর জন্য তো আমাদের মেন বই প্রতি লাইন টু লাইন ভালো করে পড়তে হবে, মুখস্থ করে লিখতেও হবে। MCQর প্রিপারেশনটা সম্পূর্ণ আলাদা, সিকিউরটাও আলাদা। এই হচ্ছে আমাদের প্রথম যে পার্ট, আজকে ক্লাসের প্রথম পার্টের যে অংশটা আমরা পড়লাম শ্রেণীবিন্যাসের ভিত্তি, এই আলোচনা। এখন আমাকে বলো এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার। তো তোমাদের বাড়ির কাজ থাকবে কি, বাড়ির কাজ থাকবে এই 1 থেকে 16 পর্যন্ত বক্সটা জাস্ট নামগুলো মুখস্থ করে লিখে দেখাবা, এবং এই ক্লাসটা রেকর্ড করে আমি ইউটিউবে আপলোড দিব, পরবর্তীতে দেখে নেওয়ার জন্য সকল ফ্রেন্ডদেরকে এটা দিয়ে দিবা। ওকে, আর চেষ্টা করবা যাতে নেক্সট ক্লাসগুলো এভাবে জয়েন করা যায়।
আর আমি চেষ্টা করব বায়োলজির ক্লাসটা একদিন যেহেতু সপ্তাহে একটু বেশি করে ক্লাস নেওয়ার জন্য, যাতে আমাদের মোটামুটি টপিকটা কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ। তো এই বলে আজকের মতো আমরা, হ্যাঁ বলো। বাংলা ক্লাসটা কি আবার বলো, বুঝতে পারিনি। আচ্ছা, বাংলা ক্লাসটা আমাদের সপ্তাহে একদিন, সমস্যা নাই। বাংলা, বায়োলজি এগুলো সপ্তাহে একদিন, তো এগুলো বেশি সময় দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। তো লেগে থাকো, ফ্রেন্ডদেরকেও তুমি ইনভাইট করো ক্লাসগুলো করে দেখার জন্য। ওকে, ক্লাস মিস দিও না, পড়া মিস দিও না, ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করো, দোয়া করো যাতে সুন্দর তোমাদের পড়াতে পারি। তো আজকের মতো স্পেশাল ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।